প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের প্রিয় মুখ আবু তাহের কিছুটা ব্যস্ততার জন্য উনি একটু ভিন্ন কাজে আছেন। উনি কালকে থেকে নিয়মিত আপনাদের সাথে যুক্ত হবেন। আজ আমি এই অনুষ্ঠানটি চালিয়ে নেবার জন্য কিছুটা কাজ করার চেষ্টা করছি। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বরাবরের মতো যে বিষয়টা আলোচনা করতে চাই, সবার চোখ এখন ইসলামাবাদের দিকে। কারণ সেখানে যুদ্ধবিরতি স্থায়ী করতে চলছে উচ্চ পর্যায়ে সংলাপ। সেই সংলাপে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, কি হতে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। খালি সরকারি বাস ভবন যেগুলো ঘটনা ঘটছে নিউ ইয়র্ক সিটিতে, লাস্ট একটি প্রতিবেদনে 3 বছরের একটি প্রতিবেদন এসেছে এবং সেখানে বলা হয়েছে যে অনেকেই অবৈধভাবে সেটা দখল করছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গ্র্যান্ড সেন্ট্রালে 3 পথচারী প্রথমে আহত হয় ছুরিকাঘাতে, পরে পুলিশ গিয়ে গুলি করা হয় এবং ওই ব্যক্তি হামলাকারী নিহত হয়। এছাড়া নিউ ইয়র্কের কলেজ পয়েন্টে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে 2 জন, বাড়ির সামনে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া জোহরান মামদানির বিষয়ে 100 দিন পূর্ণ হওয়ার পরে কমিউনিটির অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, সেইগুলো বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এছাড়া নিউ ইয়র্কের নাগরিক জীবনের সমস্যা এবং সমাধান, এই বিষয়টি কথা বলার চেষ্টা করব। টাইম স্কয়ারে এখনো চলছে বৈশাখী উৎসব, সেই উৎসবের রং কেমন সেটাও দেখাবো আপনাদের। আমাদের সাথে আজকে যে অতিথি, হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, এনামুর রেজা দীপু, বিশ্বজিৎ সাহা, মাহবুব রশিদ এবং বরাবরের মতো নিউজ আপডেট জানাবেন নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার এপ্রিল মাসের 11 তারিখ। আপনারা জানেন সারা বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদের দিকে, যেটি ইতিমধ্যেই একটি একটি ভৌতিক শহরে পরিণত হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সমগ্র ইসলামাবাদ শহর এবং সেখানে শুধুমাত্র আমেরিকান প্রতিনিধি দল এবং ইরানি প্রতিনিধি দল নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে, এবং সাংবাদিকদেরও যাদের ইসলামাবাদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাদেরকেও ব্যাপকভাবে তল্লাশি করা হচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টে জানা গেছে। তবে শান্তি আলোচনা, যেটি দুদেশের যুদ্ধবিরতি, যেটি অস্থায়ী যুদ্ধবিরতি এখনো পর্যন্ত, আর সেটিকে স্থায়ী করার ব্যাপারটি কিছুটা এগিয়েছে। আমি শব্দটা কিছুটা ব্যবহার করেছি এই জন্য যে সর্বশেষ যে সংবাদটি এসেছে তাতে বলা হচ্ছে যে টেকনিক্যাল পর্যায়ে এখন আলোচনা হচ্ছে। প্রাথমিকভাবে দুই পক্ষ কিছু কিছু বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এখন টেকনিক্যাল খুঁটিনাটি বিষয়ে তারা চূড়ান্ত আলোচনা করছে এবং আলোচনাটি শনিবারে শুরু হয়ে রবিবার ভোর অর্থাৎ শনিবার মধ্যরাতের পর সেটি চলে এবং এবং এই ব্যাপারে অবশ্য যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি, ইরানের পক্ষ থেকেও কোনো মন্তব্য করেনি। সাংবাদিকরা যে তথ্যগুলো উদ্ধৃত করছেন সেগুলো মূলত নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা খবর দিচ্ছেন। তবে এর মাঝে আরেকটি ঘটনা ঘটেছে যেটি যুদ্ধ শুরু হবার পর এই প্রথম। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের 2টি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ আজকে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ইরান তাতে কোনো বাধা দেয়নি। তাতে মনে হচ্ছে দ্বিপক্ষের মধ্যে শান্তি আলোচনা অগ্রগতির পথে রয়েছে। তবে যে বিষয়টি নিয়ে মূলত জটিলতা দেখা দিতে পারে কিংবা দেখা দিয়েছে হয়তোবা, সেটি হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে সরাসরি সম্মুখে বসা অবস্থায় জানিয়ে দিয়েছে যে যে কোনো যুদ্ধবিরতি স্থায়ী করার আগে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিতে হবে যে যুক্তরাষ্ট্র আর কখনো ইরান আক্রমণ করবে না। এবং মূলত এখন 2টি শর্তই মূলত যেটিকে টেকনিক্যাল পর্যায়ে বলা হচ্ছে। একটি হচ্ছে এই ইরান প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র আর কখনো ইরান আক্রমণ করবে না, এবং স্যাংশনের কবলে যুক্তরাষ্ট্রে ইরান যে সমস্ত সম্পত্তি আটকা পড়ে আছে আর সেগুলো যুক্তরাষ্ট্র ফেরত দিতে হবে ইরানকে। মোটামুটি এই 2টি বিষয় সামনে এসেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বরাবরই একই কথা বলে আসছেন, যদি ইরান যুদ্ধবিরতিতে, চূড়ান্ত যুদ্ধবিরতি, স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও ব্যাপক আক্রমণ করবে। এবং এই জন্য তিনি আজকে যে তথ্যটি নতুন দিয়েছেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বা যুক্তরাষ্ট্রের নৌযানগুলিতে, নৌবাহিনী জাহাজগুলিতে অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছে নতুন ভাবে, যাতে পূর্ণাঙ্গ আক্রমণ আবার চালানো সম্ভব হয় যদি ইরান সম্মত না হয়।
ইরান অবশ্যই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইরানের প্রতিনিধি দলে যারা রয়েছেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতৃত্বরাই রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে যারা ছিলেন তাদের কথা একটু আগে বলছি, পরে বলছি। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে, যুক্তরাষ্ট্রের পক্ষে যারা আহ, আলোচনা করতে ইরান গিয়েছেন, তাদের সাথে আজকে সরাসরি সাক্ষাৎ হয়েছে। আর তারা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এখানে আরেকটু বলে রাখি, জেডি ভ্যান্স দলের নেতৃত্ব দেওয়া ইরান কিছুটা খুশি। কারণ এটি অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যে প্রকাশিত হয়েছে, যদিও তারা কোনো ইরানি নেতাকে উদ্ধৃত করেনি। তবে তারা কেন খুশি, তার কারণটা হচ্ছে ইরান কিছুটা আগাম খবর পেয়েছে যে এই যুদ্ধ শুরু করার ব্যাপারে জেডি ভান্স আপত্তি করেছিলেন, কিন্তু প্রেসিডেন্টের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। তেমনই একজন লোককে, যিনি এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন, তাকেই দলের নেতৃত্ব করে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ইসলামাবাদে। এটিকে ইরান ইতিবাচক ভাবে দেখছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে এই দলে আরো রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, এবং যিনি স্পেশাল এনভয়, বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করছেন মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে যুক্তরাষ্ট্রের স্টিভ উইটকফ। এই তিনজন সেখানে গিয়েছেন এবং তারা আলোচনা করেছেন যে দুজন ইরানি নেতার সাথে, যাদের সাথে নেতৃত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি, এবং আরেকজন হচ্ছেন পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিব, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প সহনীয় হিসাবে মন্তব্য করেছেন, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নতুন নেতা হিসেবে বর্ণনা করেছেন। যদিও ইরান থেকে বলা হচ্ছে মোস্তাফা খামিনি এখনো ইরানের নেতা, যদিও তিনি কিছুটা অসুস্থ। অসুস্থ অবস্থায় তিনি ভার্চুয়ালি ইরান পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন এবং তিনি পরিচালনা করছেন, কিন্তু প্রতিনিধি দলে এসেছেন, আমি একটু আগে যেটি বললাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি এবং স্পিকার বাঘের হ্যাঁ, গালিবা, এই দুজনেই নেতৃত্ব দিচ্ছেন। এই হচ্ছে। এবং আরেকটি কথা যেটি বলা রাখি, সেটি হচ্ছে যে যে বিপক্ষই বেশ খোশ মেজাজে আলোচনা করেছেন, এমন তথ্য সংবাদ মাধ্যমে এসেছে। তবে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়াটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম দাবি, যে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দেওয়া। কারণ পৃথিবীর 1/5 তেল চলাচল করে, যেটাকে বলা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এবং এই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার জন্য ইরানের কাছে প্রথম দাবি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এবং ইরান এই ব্যাপারে কতটা সম্মতি দিয়েছে সেই ব্যাপারে অবশ্য এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেটি ধারণা করছে, ইরান শুভেচ্ছার সদিচ্ছার নিদর্শন হিসেবে দুটি আহ আমেরিকান যুদ্ধ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার সুযোগ দিয়েছে। আরেকটি বিষয় ইরান জানিয়েছে গতকাল, যে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাদের পার্লামেন্টে, যে হরমুজ প্রণালীতে যে টোল আদায় করা হবে সেটি ইরানি মুদ্রায় প্রদান করতে হবে। যদিও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প আগেভাগে বলেছেন যে হরমুজ প্রণালীতে টোল আদায়ের ব্যাপারটি যুক্তরাষ্ট্র এবং ইরান যৌথভাবে করতে চায়। ইরানের সাথে তিনি হরমুজ প্রণালী টোল শেয়ারও করতে চান। ইরান এই বিষয়ে কোনো মন্তব্য এখনো করেনি। আরেকটা বিষয় যেটি বলা যাচ্ছে, যে শনিবারের আলোচনার যে বিষয়গুলো মুখ্য, আরেকটি বিষয় এখানে বলার কথা হচ্ছে যে ইরান অবশ্য দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে, যে সেটি হচ্ছে যে ইসরায়েল লেবাননের যে আক্রমণ চালিয়ে যাচ্ছে সেটি বন্ধ করতে হবে। কিন্তু এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলার কিছুক্ষণ পরেই ইরানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় বলেছেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটি এখনো শেষ হয়নি। যদিও ইরানের ব্যাপক ক্ষতি সাধন ক্ষতি ইরানকে ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলের মিশন ইরানে যেটি ছিল সেটি এখনো শেষ হয়নি, তিনি সেই মন্তব্য করেছেন। আর লেবাননের ব্যাপারে তিনি বলেছেন যে লেবাননের সাথে আলাদা একটি সমঝোতায় আসার চেষ্টা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। তবে লেবাননের পক্ষ থেকে এই কথা মন্তব্য করা হয়েছে। তবে গত কয়েকদিনের মুহুর্মুহু আক্রমণে লেবাননে এ পর্যন্ত 300 মানুষ নিহত হয়েছেন। আরেকটি বিষয় আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, আর সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত অবশ্য এই ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট বান্সের অফিস কিংবা যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এই আলোচনার ব্যাপারে কোনো মন্তব্য এখনো করানো হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আরেকটি হুমকি দিয়েছেন, যে জেডি ভান্স অবশ্য বলেছেন যে আমরা খোলা মন নিয়ে ইরানের সাথে আলোচনা করতে এসেছি, কিন্তু ইরান যদি আমাদের সাথে খেলাধুলা করতে চায় তাহলে আমরা তার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা ইরানে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার। নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি আজকে
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে পুলিশের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার কাছেই, পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছে নয়। তিনি আজকে এটি স্পষ্ট করে বলেছেন। এবং পুলিশ বিভাগের যে কিছু ইউনিট এর দায়িত্ব পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, সেই ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত মেয়র জোহরান মামদানি গ্রহণ করবেন। পুলিশ কমিশনার টিশের পরামর্শ তিনি গ্রহণ করে থাকেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জোহরান মামদানি নিজের কাছেই রেখেছেন, সেটিও তিনি বলেছেন। আজকে একটু আগে আরিফ অবশ্য আপনাদের জানিয়েছে, আজকে গ্র্যান্ড সেন্ট্রালে সকাল 9:30 9:40 দিকে এক ব্যক্তি ছুরি, বড় একটি ছুরি নিয়ে প্রথমে 7 নম্বর ট্রেনের একটি 7 নম্বর লাইনের একটি ট্রেন থেকে বেরিয়ে 4-5-6 4-5-6 4-5-6 ট্রেনের সেখানে গিয়ে তারা 3 জন ব্যক্তিকে আহত করে, ছুরিকাহত করে। তারা সবাই আহত হয়েছেন, তবে কেউ যে সবারই জীবন রক্ষা পাবে এমনটি বলা হয়েছে। তবে যে ব্যক্তি এদের আহত করেছেন ছুরি চালিয়ে, তাকে পুলিশ গুলি করে, পুলিশের গুলিতে সে নিহত হয়েছে এবং তাকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। 46 বছর বয়স্ক সেই ব্যক্তি, যিনি ট্রেনের সন্ত্রাস সৃষ্টি করেছেন। এর ফলে আজকে শনিবারের দিন যে গ্র্যান্ড সেন্ট্রাল থেকে সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য। আর সর্বশেষ পরিস্থিতি যে 5 নম্বর ট্রেন চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে সাময়িকভাবে, তবে দুই দিক থেকেই অনেক সময় নিয়ে ট্রেনগুলো চলাচল করছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন 84 বছর বয়স্ক, একজন 70 বছর বয়স্ক, একজন 65 বছর বয়স্ক। এবং নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জানিয়েছেন যে পুলিশ ব্যক্তিকে নিবৃত্ত করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কথা শুনেনি। সে ছুরি নিয়ে পুলিশদের দিকে এগিয়ে আসার সময় পুলিশ তাকে গুলি চালায় এবং গুলিতে সে নিহত হয়। এই হচ্ছে সর্বশেষ গ্র্যান্ড সেন্ট্রালের পরিস্থিতি। আরেকটি বিষয় যেটি শেষ করার আগে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ডিপোর্টেশন, এর ফলে নিউ ইয়র্ক সিটির চাকুরি যারা করেন নিউ ইয়র্ক সিটিতে, সেই ধরনের চাকুরিজীবীদের সংখ্যা 14% পর্যন্ত কমে যেতে পারে। এই একটি রিপোর্ট আজকে প্রকাশ করেছে রকেফেলার ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট। তারা তাদের প্রকাশিত রিপোর্টে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ডিপোর্টেশন কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির শ্রমিক বাজারে 14% শ্রমজীবীর, চাকুরিজীবীর সংখ্যা হ্রাস পেতে পারে এবং সেটি তিনি উল্লেখ করেছেন। ম্যানহাটন আজকে শেষ করছি। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাড একটি চিঠিতে মেটা ফর্মে, যিনি ফেসবুকের মালিক, মার্ক জাকারবার্গের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে বলা হচ্ছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, যেগুলোর মালিক মেটা, তাদের বিভিন্ন কৌশলের কারণে শিকার হয়ে বিপুল পরিমাণ অভিবাসী তাদের অর্থ এবং সর্বস্ব খোয়াচ্ছেন। তাহলে এক ধরনের স্ক্যামের শিকারে পরিণত হচ্ছেন তারা ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে। তাদেরকে ইমিগ্রেশন পরামর্শ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, সেই অভিযোগ করা হয়েছে ফেসবুকের প্রধান, হোয়াটসঅ্যাপেরও যিনি প্রধান, মেটা গ্রুপের মার্ক জাকারবার্গের কাছে। এবং তারা বলেছেন যে ফেসবুক এই বিষয়টির দিকে দ্রুত নজর দেওয়া উচিত, নতুবা অনেকেই তাদের সর্বস্ব খোয়াচ্ছেন এই ফেসবুকের এই ধরনের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অভিবাসীদের বিভিন্ন ভুয়া আইনি পরামর্শ দেবার কথা বলে তাদের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই চিঠি লিখেছেন। তো এই চিঠির জবাব এখনো ফেসবুক কর্তৃপক্ষ দিয়েছেন কিনা, মেটা কর্তৃপক্ষ দিয়েছেন কিনা, সেটি অবশ্য কোনো সংবাদ মাধ্যমে এখনো আসেনি। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। একটি প্রশ্ন রাখতে চাই, আপনি এরই মধ্যে সব ধরনের সংবাদই চলে এসেছে। 14% হ্রাসের যে বিষয়টি বললেন, যে নিউ ইয়র্ক সিটিতে যদি এই 14% হ্রাস পায়, অর্থাৎ চাকরিজীবীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে নিউ ইয়র্কের নাগরিক জীবনে বা সার্বিকভাবে কি কি সমস্যা হতে পারে? নিউ ইয়র্কের কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই সংকট দেখা দিয়েছে চাকরি লোক কমে যাওয়াতে। বিশেষ করে সুপার মার্কেটগুলিতে চাকরির সংখ্যা, রেস্টুরেন্টগুলিতে চরম ধাক্কার মুখে পড়েছে এবং বলা হচ্ছে যে রেস্টুরেন্ট শিল্প, অর্থাৎ রেস্টুরেন্টগুলোতেই সবচাইতে বেশি আঘাত এসেছে এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ডিপোর্টেশন প্রক্রিয়ার ফলে, অভিবাসীদের ডিপোর্ট করে দেওয়ার কারণে। কারণ এদের অনেকেই এই সমস্ত রেস্টুরেন্টগুলিতে চাকরিজীবী ছিলেন। ধন্যবাদ আপনাকে নাজমুল হাসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি এই সর্বশেষ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছে এনামুর রেজা দীপু, মাহবুব রশিদ এবং
টাইম স্কোয়ারে কিন্তু এখনো বৈশাখী উৎসব চলছে, সেখানে আছেন এখনো যে উৎসবের রং সেটাও জানার চেষ্টা করব। বিশ্বজিৎ সাহা আছেন সেখানে, আর এছাড়াও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং সর্বশেষ যে আপডেটটি দেওয়ার চেষ্টা করব, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে ইসমাইল বাগাই বলেছেন যে যে বিষয়গুলো এরই মধ্যে প্রাধান্য পেয়েছে সেগুলো উনি বলেছেন যে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধেও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান, অর্থাৎ এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং এই আলোচনা হওয়ার কি রিফ্লেকশন হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। আমি এখন এনামুর রেজা দীপু উনি আমাদের সাথে যোগ হয়েছেন এবং আমি তার আগে বিশ্বজিৎ সাহা ওনাকে বলবো যে বৈশাখী উৎসবের যে রং, আমরা জানি যে দিনব্যাপী এরই মধ্যে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা আপনারা সম্পন্ন করেছেন, সেই বিষয়ে যদি এই মুহূর্তে দর্শকদের কিছুটা বলতে এবং উৎসব এখন যে চলছে সেটাও যদি এই মুহূর্তে দর্শকদের দেখাতেন। বিশ্বজিৎ দা, আপনি যদি ওই সেখানকার পরিস্থিতি কিছুটা দেখাতেন। দর্শক, বিশ্বজিৎ দা আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? বিশ্বজিৎ দা আপনি কি শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ দা সম্ভবত অনেক গ্যাদারিংস যার জন্য হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু উনি ওখানকার ভিউটা দেখানোর চেষ্টা করছেন। বেসিক্যালি এটা তো আমাদের এক ধরনের শেকড়ের একটি ব্যাপার, কারণ বৈশাখী উৎসব, মঙ্গল শোভাযাত্রা সবকিছুর সাথে বাঙালির একটা অন্যরকম সম্পর্ক আছে। সেই সম্পর্কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ দাস এই মুহূর্তগুলোকেই দেখানোর চেষ্টা করছেন। টাইম স্কোয়ারে চলছে যে উৎসব, সেই উৎসবটি দেখানোর চেষ্টা করছেন। বিশ্বজিৎ দা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা একটু এনামুর রাজা দীপু ওনার কাছে যেতে চাই, আবার আমরা প্রয়োজনে বিশ্বজিৎ-এর কাছে আসবো। এনামুর রাজা দীপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, চমৎকার শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট সাউন্ড। বলবো যে এরই মধ্যে আপনার ইসলামাবাদের চোখ, তো পুরো বিশ্বের চোখ এখন ইসলামাবাদে। আপনি কিছুটা নাজমুল ভাই অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমিও সর্বশেষ আপডেট দিলাম যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বিষয়গুলির কথা বলেছেন যে এই বিষয়গুলো আলোচনায় হয়েছে, কিন্তু আলোচনা ইরানের মুখপাত্র বললেন, কিন্তু যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আশাবাদী হতে চাই যে আলোচনা সুকান্ত এবং যে যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে, এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতির মধ্যে ওপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে এই যুদ্ধে। আমেরিকার যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সেখানে আছেন পাকিস্তানে এবং সেখানে রুদ্ধদ্বার আলোচনা হচ্ছে। ইরান তার কথাগুলি কিন্তু ইতিমধ্যেই তাদের দাবিগুলির কথা বলেছে এবং নাজমুল ভাই যেটা বললেন যে 2টা ডেস্ট্রয়ার ইতিমধ্যেই আপনার হরমুজ প্রণালী ক্রস করেছে, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। বিকজ এই 2টা যুদ্ধ জাহাজকে ইরানের কর্তৃপক্ষ যেতে দিয়েছে শুভেচ্ছার মানে স্মারক হিসাবে। তো এর ভিতর দিয়ে আমরা মিটিং এর ভিতরে কি হচ্ছে, ভেতরের খবর সবটা হয়তো জানছি না, আমরা জানছি কোন কোন বিষয় নিয়ে কথা হতে পারে। তো এই 2টা ডেস্ট্রয়ারের একবারে ইজিলি ক্রস করার কারণে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো জিনিসটা এখন পর্যন্ত শান্তির আলোচনা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়গুলি ইরানের পক্ষ থেকে, ইরানের পারমাণবিক কর্মসূচির প্রশ্ন আসছে, তাদের দীর্ঘদিনের ক্ষতিপূরণ, তাদের বিরুদ্ধে দীর্ঘ সময়ের অবরোধের কারণে তাদের যেসব সহায় সম্পদ আমেরিকাতে আটক আছে এগুলি ফেরত চাচ্ছে তারা। তা আমার মনে হয় একটা যখন আলোচনা হয় অনেকগুলো চার্টার অফ ডিমান্ড থাকে, সেখানে সবগুলি দাবি দেওয়াতে একই সাথে পালন হয়তো হবে না, প্রতিপালন হবে না। তো এই আলোচনায় বসলে যে একটা কিছু হবে সেরকম আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি এবং আমরা মনে করি একটা পজিটিভ কিছু হবে। কারণ আমেরিকাও বুঝতে পারছে যে এরকম একটা যুদ্ধ দীর্ঘদিন এফোর্ড করা আমেরিকার পক্ষেও কিন্তু সম্ভব না। কারণ
ইরান অন্য যে দেশগুলি মধ্যপ্রাচ্যে আছে তার মধ্যে ভৌগোলিক কারণে একটু একটা ব্যতিক্রম অবস্থানের মধ্যে আছে, সেখানে এই যুদ্ধ বেশিক্ষণ চালাতে চাইলে উভয়ের পক্ষে ক্ষতির সম্ভাবনা, ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার কাছে অনেক বিষয়ে আরও কথা বলার আছে। আপনি এরই মধ্যে শুনেছেন যে নিউ ইয়র্কের কলেজ পয়েন্টে একটি বাসার সামনে দুজন ব্যক্তিকে গুলি করা হয়েছে, মানে অর্থাৎ এনওয়াইপিডি পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে হত্যার উদ্দেশ্যে গুলি, এরকম একটি আভাস দেওয়া হয়েছে। এছাড়া গ্র্যান্ড সেন্ট্রাল পয়েন্টে আপনি জেনেছেন যে বড় একটি ছুরি নিয়ে একজন ব্যক্তি তিনজনকে ভয়ানকভাবে আহত করেছে, এবং পুলিশ যখন সেখানে যায় এবং যাওয়ার পরে যে মানে ঘটনাটি ঘটেছে যে পুলিশ ফাইনালি গুলি করতে তাকে বাধ্য হয়েছে। এই যে পরিস্থিতি এবং দীর্ঘ সময় সেখানে ট্রেন চলাচল বন্ধ থাকা, এই বিষয়গুলো কি কিছুটা অস্থিরতার জন্ম দিচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? না, নিউ ইয়র্কের জন্য তো এগুলি নিঃসন্দেহে অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু আমি অন্তত এই নাজমুল ভাইয়ের কথা থেকে বলতে পারি যে পুলিশ প্রশাসনের সাথে মেয়রের একটা কনফ্লিক্ট বা দূরত্ব কিন্তু আমরা বুঝতে পারছি। এই অন্তত আমি নাজমুল ভাইয়ের কথা থেকে বলি, তো সেইগুলির কোনো প্রভাবে হচ্ছে কিনা। আর এমনি তো অস্থিরতা সারা বিশ্বেই বাড়ছে নানান কারণে, তো সেইগুলোর প্রভাবই হতে পারে, কারণ একজন ব্যক্তি ছুরি নিয়ে অন্যান্য সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে ছুরিকে আহত করবে, এটা এটা তো অস্থিরতার একটা বহিঃপ্রকাশ। আমার মনে হয় যদি এই সিটি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মধ্যে সম্পর্কটা উন্নত হয় এবং তারা যদি সমন্বিতভাবে কাজ করেন, তাহলে এগুলো আস্তে আস্তে কমবে। আর এগুলো খুব বড়ভাবে এটা বিচ্ছিন্ন ঘটনাই হতে পারে। আপনার কলেজ পয়েন্টে একটা বাড়ির সামনে দুইজন মানুষকে গুলিবিদ্ধ হয়েছে, এটা ব্যক্তিগত রেষারেষি নানান ধরনের সমীকরণ থাকতে পারে তার পেছনে। এগুলি তদন্ত করলে পুলিশ বুঝতে পারবে। আপনার কাছে আরেকটু একটু অ্যানালাইসিস টাইপের একটু কোশ্চেন থাকবে যে খুব স্বাভাবিকভাবে নিউ ইয়র্কবাসী এখন বিভিন্ন ধরনের এই যে আপনার জ্বালানি গ্যাসের যে মূল্য বৃদ্ধির কারণে খুব স্বাভাবিকভাবে এটা একটা ইফেক্ট হয়েছে, এবং মানুষের মধ্যে কি সত্যিকার স্থিরতা আছে কিনা, আপনার এই বিষয়ে কোনো মূল্যায়ন করবেন কিনা বিষয়টা নিয়ে? নিউ ইয়র্কে শুধু আপনার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে এটা না, নিউ ইয়র্কে আপনার একটা মানুষের প্রাত্যহিক জীবনে যেসব জিনিসপত্রের ব্যবহার করতে হয়, একবারে গ্রোসারি থেকে ধরে সব জিনিসেরই ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি, এবং এটা নিয়ে একটা অস্থিরতা কিন্তু মানুষের মধ্যে আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এসব কারণে তো সামাজিকভাবে এগুলোর প্রভাবও পড়ে মানুষের উপরে, কারণ মানুষ যখন তার বাজেটের উপরে আঘাত পড়ে বা বাজেট কাভার করে না, তখন কিন্তু মানুষ অস্থির হয়। তো এসব কারণে যে ঘটছে না তাও না। আবার পুলিশ প্রশাসনের যে বিষয়টা বললাম, যে পুলিশ আগের মতো অ্যাক্টিভলি কাজ করছে না, এরকম প্রশ্ন কিন্তু অনেকে করেন। অনেক জায়গায় যখন পুলিশকে মানুষ কল করেন, আগে যেভাবে পুলিশ খুব দ্রুত গতিতে রেসপন্ড করতো, এখন অতটা দ্রুত রেসপন্ড করে না। এইসব বিষয়গুলো কিন্তু কাজ করছে। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সাথে আরও যুক্ত আছেন মাহবুব রশিদ। উনি আমাদের বিভিন্ন ধরনের তথ্য সবসময় সংগ্রহ করেন, আর ওই তথ্য সংগ্রহের অংশ হিসেবে ওনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে যে এই যে নিউ ইয়র্কে আমরা যে একটা প্রতিবেদনের কথা বলেছি যে সরকারি অনেক জায়গা, অর্থাৎ একটি প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় অসংখ্য সরকারি ফ্ল্যাট দখল হয়ে যায় এবং অনেকে এর জন্য গ্রেফতারও হয়েছে। এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে আমাদের সাথে যোগ হয়েছেন হাসান ফেরদৌস, জনাব হাসান ফেরদৌস যুক্ত হয়েছেন। আমরা ওনার কাছেই যেতে চাইবো। তারপরে ইব্রাহিম চৌধুরী খোকন ভাইও আছেন, ওনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তো জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে বলবো যে এই যে ইসলামাবাদের চোখ, এখন সবাই তো ইসলামাবাদের দিকে চোখ, আমাদের এর আগেও বিষয় নিয়ে কিছুটা আলোচনা আমরা করার চেষ্টা করেছি। আপনার কাছে এই বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা, বা এই বিষয়ে আপনি এই মুহূর্তে দর্শকদেরকে কিছু বলবেন কিনা? সবাইকে শুভেচ্ছা। আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটু পরেই সাংবাদিকদের ব্রিফ করবেন আলোচনা কোন পর্যায়ে আছে। আমরা জানতাম যে এই আলোচনাটা একদিনের জন্য 24 ঘন্টা থাকবেন জেডি ভ্যান্স, কিন্তু এখন মনে হচ্ছে তিনি তার অবস্থান আরো বাড়াবেন, কারণ আলোচনা আগামীকালও চলবে বলে আমাদেরকে বলা হচ্ছে। সবকিছুই খুব অস্পষ্ট, কোনো পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য আসেনি। ইরানের স্পিকার একটি স্টেটমেন্ট দিয়েছেন, যাতে বলা হয়েছে যে
উভয় পক্ষের মধ্যে পজিটিভ একটা অ্যাটিটিউড লক্ষ্য করা গেছে এবং একটা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং, এক ধরনের আহ, 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 মৌলিক কাঠামোগত সাধারণ সম্মতি অর্জিত হয়েছে বলে ভাবা হচ্ছে। আহ, প্রথম দিনে প্রায় একটানা 15 ঘন্টা আলোচনা হয়েছে, নন স্টপ। এক পর্যায়ে ইরানের স্পিকার এবং জেডি ভ্যান্স মুখোমুখি সাক্ষাৎ করেছেন প্রথমবারের মতো। 1979-এর পরে প্রথম মার্কিন এবং ইরানি নেতৃবৃন্দ মুখোমুখি বসলেন এই পর্যায়ে। এটা একটা হিস্টোরি, সে অর্থে কোনো সন্দেহ নেই। আহ, উভয় পক্ষ যে ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে তার প্রমাণ হচ্ছে যে দলের বহর দেখে ইরানিরা 70 জন লোক নিয়ে গেছেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র 300 লোক নিয়ে গেছেন এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য, এবং এরা সবাই এক্সপার্ট লেভেলের, বিশেষজ্ঞ পর্যায়ের। ধরা যায় পলিটিক্যাল লেভেলে কথাবার্তা বলবেন স্পিকার, ইরানের স্পিকার, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স আমাদের ভাইস প্রেসিডেন্ট, সাথে থাকবেন স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার, তারাও এখানে অন্তর্ভুক্ত আছেন। এদের মাঝখানে মিডিয়েটর হিসেবে থাকছেন, মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব পক্ষই আকার ইঙ্গিতে বলছে যে থিংস আর গোয়িং ওয়েল। তারা বলছেন, তারা কোনো নিশ্চয়তা দিচ্ছেন না, কিন্তু ভাবসাবটা হচ্ছে যে এবং এবং সত্যি কথা বলতে কি যে তারা যে 15 ঘন্টা কথা বললেন একটানা এবং আরও কথা বলবেন বলে সম্মত হয়েছেন, এটা একটা পজিটিভ ইঙ্গিত বহন করে। স্টিকিং পয়েন্টগুলি কি, মূল সমস্যা কোথায়? প্রধান সমস্যা লেবাননকে নিয়ে। লেবানন আপনারা জানেন, ইরান দাবি করেছিল যে লেবাননে শান্তি বিরতি এই 10 দফা অন্তর্ভুক্ত। আমেরিকা বলছে যে না, তাদের বিবেচনায় এই লেবাননের শান্তি চুক্তি, শান্তি বিরতি এই এই ফ্রেমওয়ার্কের অন্তর্গত নয়। পরে অবশ্য দেখেছি আমরা প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোন করেছেন নেতানিয়াহুকে এবং বলেছেন যে গোসলো, একটু কম আঘাত করো। আমি তার কথায় ব্যাখ্যা করে বলছি, উনি এক্স্যাক্টলি কি বলেছেন আমার পক্ষে বলা সম্ভবপর নয়, কারো পক্ষে সম্ভবপর নয় বলা এটা। তবে ডেফিনেটলি লেবানন একটা ইস্যু হয়ে রয়েছে, এবং আমরা জেনেছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সপ্তাহে, এই সপ্তাহে ইনফ্যাক্ট ওয়াশিংটনে লেবাননের রাষ্ট্রদূত এবং ইসরায়েলের রাষ্ট্রদূত মুখোমুখি বসবেন লেবাননকে ঘিরে একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবার জন্যে। আপনারা এও জানেন যে গত দুদিনে পরপর দুবার আঘাত হয়েছে লেবাননে এবং লোক মারা গেছে। পরশুদিন 10 মিনিটে প্রায় 300 লোক মারা গেছে, আনপ্রেসিডেন্টেড একটা ব্যাপার ঘটেছে। আজকে 10 জন মারা গেছে। অনেকেই বলছেন যে নেতানিয়াহু চেষ্টা করছে যাতে করে পিস প্রক্রিয়াটি, এই শান্তি প্রক্রিয়াটি বিঘ্নিত হয়, যাতে এই শান্তি প্রক্রিয়াটি এগুতে না পারে, সেজন্য তিনি বারবার এই জাতীয় কাজ করছেন। এবং ইন্টারেস্টিংলি ট্রাম্পকে কোনো কোনো ক্ষেত্রে অগ্রাহ্য করে। অন্য কথায় ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহু প্রশাসনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ নেতানিয়াহু তার সার্ভাইভালের জন্য, তার বেঁচে থাকবার জন্য এই যুদ্ধটাকে ব্যবহার করেছেন এবং করবেনও। আপনারা জানেন এই সপ্তাহে কথা ছিল তার দুর্নীতি বিষয়ক মামলা চালু করবার, সেটা তিনি বিলম্ব করতে অনুরোধ করেছেন, কিন্তু তিনি ছাড়া পাচ্ছেন না, তাকে মিউজিক ফেস করতেই হবে, এবং 6 মাস নাগাদ তার দেশে নির্বাচন। ফলে সবচেয়ে বড় স্টেক কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবিন নেতানিয়াহুর। এই যুদ্ধটা তার পক্ষে মোটেই ভালো যায়নি। তিনি পুশ করেছেন, ট্রাম্পকে টেনে নিয়ে এসছেন। এখন দেখা যাচ্ছে যে সমস্ত অবজেক্টিভ তিনি প্লেস করেছিলেন তার একটা অর্জিত হয়নি। অন্যদিকে ইরান প্র্যাকটিক্যালি একটা রিজিওনাল বা আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এক হরমুজ প্রণালী নিয়েই ইরান তার বাজিমাত করছে বলতে পারি আমরা। হরমুজ নিয়েও বিবাদ আছে। ইরান দাবি করছে এটা আমার সার্বভৌমত্বের অন্তর্গত, ফলে এটা নিয়ে যদি কোনো জাহাজ যায় আমাকে আমার নির্দেশ মতো যেতে হবে এবং আমাকে টোল পে করতে হবে। যেমন সুয়েজ ক্যানেলে মিশরকে টোল পে করতে হয়, বা পানামা সরকারকে টোল পে করতে হয়। এই দাবিটা তারা করছে। আমাদের প্রেসিডেন্ট এটাকে অগ্রাহ্য করেছেন। তিনি বলছেন যে ইতিমধ্যে 2টো জাহাজ, মার্কিন জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখন জানতে পারছি জাহাজ দুটো ঠিক জাহাজ নয়, এই দুটো মাইন সুইপার। এই এলাকাটায় ইরান মাইন পুঁতে রেখেছে, তার মাইন খুঁজে পাচ্ছে না,
মাইন পানির তলে চলে গেছে এবং কোথায় আছে রকেট করতে পারছে না, সে কাজে সাহায্য করতে দুটি মার্কিন জাহাজ সেখানে পৌঁছেছে। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একটি জাহাজে ইরানি ড্রোন আক্রমণ হয়েছিল, সেই ড্রোন আক্রমণটাকে প্রতিহত করা হয়েছে এবং তার ফলে জাহাজ দুটি ফিরেও এসছে হরমুজ প্রণালী থেকে। এইরকম একটা অস্পষ্ট অবস্থা আমরা আছি। তবে শেষ কথা বলছি আমি যে আলোচনা চলছে, আলোচনা চলবে, এটা আমার বিবেচনায় একটা পজিটিভ সাইন। কেমন? থ্যাংক ইউ। আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। এখানে যারা আলোচনা প্যানেলে সবাই অংশগ্রহণ করেছেন, সবাই যথেষ্ট এই বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করছেন। জনাব হাসান ফেরদৌস, আপনি তো খুব সূক্ষ্মভাবে বিষয়গুলো দেখছেন এবং এরই মধ্যে ইরানি মুখপাত্র কিছুটা আভাস দিয়েছে যে হরমুজ প্রণালী সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু মানে আসলে আলোচনা কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কোনো আভাস দেয়নি। আপনি জেডি ভ্যান্সের কথাও বললেন, তো আপনার পর্যবেক্ষণ থেকে কি মনে হয় যে এটা সামনের দিকে কি হতে পারে? একটা জিনিস মাথায় রাখবেন যে জেডি ভ্যান্সের প্রেজেন্স ইজ ভেরি সিগনিফিক্যান্ট। জেডি ভ্যান্স কিন্তু এই যুদ্ধের বিরোধিতা করেছিল। যে তিনজন এই যুদ্ধের ব্যাপারে আপত্তি জানায় তার মধ্যে একজন ছিলেন জেডি ভ্যান্স। সিআইএর চিফ আপত্তি করেছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও আপত্তি করেছিলেন, জেডি ভ্যান্সকে শক্তভাবে আপত্তি করেছিলেন। তার চেয়ে বড় কথা, যখন এই আলোচনার কথা উঠল, ইরান কিন্তু জেডি ভ্যান্সের নাম করেছে, আমরা জেডি ভ্যান্সকেই চাই। কারণ জেডি ভ্যান্স অন্য কিছু না হোক, তিনি পরিচিত যুদ্ধবিরোধী হিসেবে। তিনি বরাবরই দীর্ঘমেয়াদী ফরএভার ওয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সে কারণে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। এখন মাথায় রাখুন, ট্রাম্প সাহেব কি বলেছেন, যদি এটা ফেল করে সব দোষ জেডি ভ্যান্সের, সাকসেস যদি হয় সব কৃতিত্ব কিন্তু আমার। এটা ট্রাম্পের কথা, হেসেই তিনি বলেছেন। কিন্তু মাথায় রাখবেন, যদি ফেল করে, জেডি ভ্যান্স এই প্রথম সবচেয়ে বড় দায়িত্ব একটা পেয়েছেন, সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে ভারী একটা অ্যাসাইনমেন্ট পেয়েছেন এবং এই অ্যাসাইনমেন্টের সাকসেসের উপর নির্ভর করছে তার পলিটিক্যাল ফিউচার। তিনি ফেল করলে তার গলায় কিন্তু এটা একটা পাথর হয়ে থাকবে, তাকে এটা বহন করতে হবে। ফলে আমি খুব আমার বিবেচনায় জেডি ভ্যান্স উইল ট্রাই হিজ বেস্ট যাতে করে এই আলোচনাটি সফল হয়, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, সকল পক্ষই চায় কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে। এই যুদ্ধ কারো জন্যই লাভ বয়ে আনেনি, কোনো পক্ষই নয়, ইরান নয়, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলও নয়, কারো পক্ষই নয়। একমাত্র ইসরায়েল চায় যুদ্ধটা কন্টিনিউ করতে, কারণ যুদ্ধ বন্ধ হয়ে গেলেই নেতানিয়াহু সাহেবের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হবে। অন্যদিকে ট্রাম্প সাহেবের জন্য খুব জরুরি হচ্ছে যুদ্ধটা বন্ধ করা, কারণ একটু আগে আপনারা কথা বললেন তেল নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে। 3.3 আমাদের এখন মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন গত এই শেষ পর্যায়ে আমাদের অলমোস্ট 61% ইনফ্লেশন রাইজ করেছে। ফলে ট্রাম্পের জন্য খুব জরুরি হচ্ছে যত দ্রুত সম্ভব পর যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ বন্ধ করে ঘোষণা করা আমি জিতেছি। তিনি আজকেও বলেছেন তিনি জিতেছেন, তিনি জিতেননি আমরা স্পষ্ট জানি, জিতলে তিনি তো আর জেতেন না, শর্ত দিয়ে আলোচনা জেতেন না। বাট আমি যেটা বললাম, উভয় পক্ষই চাইছে যে এই আলোচনা সফল হোক, কারণ এই সাফল্যের নির্ভর করছে প্রত্যেকের রাজনৈতিক ভবিষ্যৎ, জেডি ভ্যান্সের, ডোনাল্ড ট্রাম্পের এবং ইরানের এই সরকারের। মাথায় রাখবেন যে যেই মুহূর্তে যুদ্ধ শেষ হবে, যেই মুহূর্তে এই রাজনৈতিক সংকট, এই যুদ্ধ ভিত্তিক সংকট বন্ধ হবে, ইরানে কিন্তু বিক্ষোভ শুরু হবে এবং সেই বিক্ষোভ থামাতে খুব জরুরি প্রয়োজন পড়বে কি? ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। ইরানকে টিকতে হলে ব্যাপক পরিমাণ অর্থনৈতিক সাহায্য লাগবে। কোত্থেকে আসবে সেটা? দুক্ষেত্রে, উপসাগরীয় দেশগুলি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ফলে এই সমস্ত কারণে সকল পক্ষই চাইবে এক্সেপ্ট ইসরায়েল একটা কম্প্রোমাইজ ফর্মুলায় আসতে। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা বোধ কোনো গ্যারান্টি নেই, আমরা বোধ করি একটা সুখবর। আমরা বললাম একটু এখনই জেডি ভ্যান্স স্টেটমেন্ট দেবেন, আমি অপেক্ষা করছি দেখবার জন্যে। তাতে হয়তো আমরা কিছুটা আলোর নিশানা দেখতে পাবো। জনাব হাসান ফেরদৌস, আমি জানি আপনি সবসময় যুক্ত থাকেন, একটু আমাদের সাথে থাকেন। জেডি ভ্যান্স যদি সর্বশেষ কোনো আপডেট দেয় এই আলোচনার মধ্যেও দর্শকদেরকে দেবার যদি আপনি একটু চেষ্টা করতেন, তাহলে দর্শকরা জানতে পারতো। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি কিছুক্ষণ আগে একটু মুচকি হাসি দিয়েছিলেন এবং আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আপনার ভিতরে অনেক কিছুই চলছে। আপনি বরাবরই অনুষ্ঠানটাকে একটু প্রাণ দেবার চেষ্টা করেন, ডিফারেন্ট কালারও আসে। এই বিষয় নিয়ে কিছু বলার আছে কিনা? এবং এনামুর রেজা দীপু, আপনি
আপনিও না, অনেক ধন্যবাদ। শুনছেন সেটা আমি মনে করি মন্তব্য হাসান ভাই করবেন। চমৎকার ভাবে যে কনক্লুশনটা দিয়েছেন, এর বেশি কোনো তথ্য আমাদের কারো কাছেই নেই। তবে আমি মনে করি মানে আর একটু বাড়িয়ে বলতে চাই যে আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটা বড় সন্ধি হবে এটা। এবং আমি মনে করি এটা মানে আমাদের জেডি ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের যে ডেলিগেশন গেছেন তাদের একটা বড় সাফল্য হবে। এই যুদ্ধে কেউ জয়লাভ করে নাই। এখন এই সন্ধির মধ্য দিয়েই এই একটা জয়লাভ আসতে পারে। এবং এই এই জয়লাভের মধ্য দিয়ে মাইন্ড করবেন কারা? আহ, এবং এই পুরা যুদ্ধের দায়ভাগ নিতে হবে মানে ইসরায়েল সরকারের। এবং পাকিস্তান এটার দুধকিয়ালি করতেছে দেখে ভারতীয় মহল খুশি না। আমি অনেক ভারতীয় সমর্থক যারা, ভারতীয় নাগরিক যারা, তাদেরও দেখছি এই বিষয়টা মানে যাতে ঝুলে থাক, এটা যাতে ফয়সালা না হোক, এই ব্যাপারে তাদের একটা মনোবাসনা আছে। আবার একটা আফসোসও আছে হাসান ভাই, এটা যদি যুক্ত করেন, আমাদের বাংলাদেশও তো এইদিকে একটা ভালো রোল প্লে করতে পারতো। কিন্তু আমরা তো আমাদের শাহবাগ যুদ্ধ নিয়েই ওইটাই থামাইতে পারতেছি না। আর মানে ইরান ইরাক যুদ্ধ মানে কি করবো তো, মানে কিন্তু বাংলাদেশ এটা কোনো রোলই প্লে করলো না। যদিও আমাদের মানে আমাদের জনের তত্ত্বাবধায়ক কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, উনিও একটা রোল প্লে করতে পারতো। ওনারও একটা গ্রহণযোগ্যতা তো যে মুসলিম ওয়ার্ল্ডে আছে, পশ্চিম বিশ্বে আছে, মানে ইরানের সাথে বাংলাদেশ একটু করতে পারতো। এটা কেন করলো না? এবং পাকিস্তান হঠাৎ করে, পাকিস্তানের মধ্যে একটা দেশ আর নায়ক হয়ে গেল। আমাদের কোনো আপত্তি নেই যুদ্ধ বন্ধ হোক, এবং মানে ফিউচার লিডার অফ দ্য ইউনাইটেড স্টেটস জেডি ভ্যান্স মানে বিজয়ের বেশে ঘোষণা করুক আমরা জয়লাভ করছি। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বলবেন যে আমরা ইতিমধ্যে তো জয়লাভ করছি, মানে আমরা ফ্ল্যাগ ট্যাগ উঠে এটা জয়লাভটাকে সেলিব্রেট করব। এই সেলিব্রেশনে আমাদের কোনো আপত্তি নাই যদি মানুষ না আর মারা যায়। জি, জনাব এনামুর রেজা দীপু, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আরিফ। আমি তো হাসান ভাইয়ের কাছ থেকে যে একটা কথা শুনলাম সেটা হচ্ছে যে এই যুদ্ধটা শুরুর আগে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার যে ক্যালকুলেশনটা ছিল যে তারা এক সপ্তাহের মধ্যে ইরানকে পদানত করতে পারবে। তাদের এই দুই দেশেরই কিন্তু এই ধারণাটা একবারে মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং এর সাথে হাসান ভাই যে কথাটা বলেছেন আমি এটা স্বীকার করি যে আঞ্চলিক একটি সুপার পাওয়ার হিসেবে কিন্তু ইতিমধ্যেই ইরান তার একটা নিজস্ব অবস্থান তৈরি করছে। ইট ইজ ট্রু। এটা আজকে সারা বিশ্বে, এবং বিশেষ করে যে কথাটা আমার খুব বলা দরকার সেটা হচ্ছে এর আগে আমেরিকা যত যুদ্ধ করেছে বিভিন্ন দেশে, সব সময় তার ইউরোপীয় মিত্র বা অন্যান্য মিত্ররা তার সাথে ছিল, তাকে নৈতিকভাবে বিভিন্নভাবে, এটা যৌক্তিক অযৌক্তিক হোক, নৈতিকভাবে সাহায্য করেছে। এই ফার্স্ট টাইম তারা কিন্তু খুব একেবারে একাকী হয়ে গেছে। এবং আমি আশাবাদী এই কারণে যে জেডি ভেন্সকে যেহেতু পাঠানো হয়েছে, যিনি একবারে তীব্রভাবে এই যুদ্ধের বিরুদ্ধে করেছিলেন, সেটা একেবারে বাধ্য হয়েই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প পাঠিয়েছেন। কারণ সামগ্রিক অবস্থায় আমেরিকার ভেতরে বাইরে যে জনমতটা গড়ে উঠেছে এই যুদ্ধের বিরুদ্ধে, এটা তো তাকে এবং তার দলকে, বেশ করে বা আমেরিকাকেও নানানভাবে খুব প্রভাবিত করবে। আমি এটা বলতে চাই যে এই যুদ্ধে যদি আরো ক্ষয়ক্ষতি হয়, আরো যদি এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হয়, সারা বিশ্বের মানুষ আমেরিকাকে একটি সম্প্রসারণবাদী এবং আগ্রাসনের জন্য দায়ী করবে। এবং আজকের জমানায় এটা কিন্তু ধরেন ভিয়েতনামের সাথে যুদ্ধ হয়েছে, ইরাকের সাথে যুদ্ধ করে তারা করছে, আফগানিস্তানে করছে, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এত বেশি মানুষ কানেক্টেড এইসব ইনফরমেশনের সাথে, কাজেই এগুলো কিন্তু আমেরিকার মানে টোটাল রাজনীতির উপর প্রভাব ফেলতেছে। তো সেই কারণে আমি আশাবাদী, আমি হাসান ভাইয়ের মতো আমি আশাবাদী যেটা একটা ভালো ফলাফল হয়তো আসবে। আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন আছে যে খুব স্বাভাবিকভাবেই মানে এটা একটা এক ধরনের কূটনৈতিক জয় পাকিস্তানের, যে পাকিস্তান এইভাবে এগিয়ে আসবে এবং পাকিস্তানের মতো দেশে লাইক দুটা পক্ষকে একত্রিত হওয়া এবং আলোচনাটা সামনের দিকে অগ্রসর হওয়া। তো কেন মিত্রশক্তি তো অনেক ছিল যুক্তরাষ্ট্রে, তাদের ক্ষেত্রে এই রেসপন্সটা উইক কেন? আপনাদের পর্যবেক্ষণ কি বলে? জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, এনামুর রেজা দীপু এবং জনাব। আপনি এটা স্বাভাবিকভাবে আমি যদি বলি যে অন্যরা বলবেন যে মানে পাকিস্তানের সাথে আমরা জানি যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক, এবং পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক, আর পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ বর্ডার, একটা ধর্মীয় যোগাযোগ সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। এবং এই মারামারি ফেসাদের কাজে পাকিস্তান যাইবো না তো কে যাইবো? মানে 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 এরা ফেসাদ করে অভ্যস্ত।
আর ফেসাদ থামাই কারা? আমাদের গ্রামে দেখছি এই মারল মুদবর কারা হয় যারা ওই ফেসাদের কাজ করে। এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই পশ্চিমা মিত্ররা আর মিত্র নাই। এই যে যুক্তরাষ্ট্রকে আমেরিকাকে শোষণ করার বেলায় যত চাঁদা আমরা দিই, উনাদের নিরাপত্তা আমরা দেখি, আমেরিকা এই যুদ্ধের মধ্য দিয়ে বুঝতে পারছে পশ্চিমা মিত্র এই কতটা মিত্র। সুতরাং এই এই যুদ্ধের পরে নতুন ওয়ার্ল্ড অর্ডার ঠিক হবে, এবং এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য হিরো অফ দিস নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই এদেরকে বেশি পাত্তা দিতে দিতে এই যে মানে পশ্চিমা মহল যারা আমাদের যুক্তরাষ্ট্রের আমাদের নাগরিকের ট্যাক্সের পয়সায় যাদের নিরাপত্তা নিশ্চিত হয়, আমাদের ট্যাক্সের পয়সায় যারা এই যে পশ্চিমা মানে সাহিত্য সংস্কৃতি বিত্ত বৈভব পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির যে আজকে বিত্ত বৈভবের নিশানা উড়ায়, এরা বিপদের সময় নিঃস্বার্থভাবে আমাদের সাথে থাকে না। যাই হোক, এইসব বিষয় যুদ্ধ থামার পরে এটা নতুন বিষয় ঠিক হবে, এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মানে এটা একটা ভালো কাজ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদের মধ্য দিয়ে আমরা আমাদের প্রকৃত বন্ধু কারা চিনতে পারতেছি। আমরা আমাদের যুক্তরাষ্ট্রে এই ইউরোপিয়ান ইউনিয়ন আর এদের মতো বন্ধুদার দরকার নেই, মানে যুক্তরাষ্ট্র একাই চলতে পারবে। এই ধরনের একটা মনোভাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেমন আছে, আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও এটা আছে। সো দেখা যাক কি হয়। এবং পাকিস্তান এটা যেটা করেছে, যে পাকিস্তানের এই যে চীনের সাথে সম্পর্ক, এবং আমি যেটা বললাম যে ইরানের সাথে দীর্ঘ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং একটা ধর্মীয় সম্পর্ক এসব কাজে লাগিয়ে তারা এই রোলটা প্লে করতে পারছে। জি, আমরা একটু নিউ ইয়র্কের বিষয়ে নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো যে একটি প্রতিবেদন এসেছে যে নিউ ইয়র্ক সিটিতে সরকারি আবাসন দখলের ঘটনা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সিটি ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশনের প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের মে পর্যন্ত এনওয়াইসিএইচে অন্তত 548টি খালি অ্যাপার্টমেন্ট অবৈধভাবে দখল করা হয়েছিল। এইসব ঘটনায় 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং এটা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই, যে সরকারি এসব সম্পত্তি দখলে ছিল এবং এতজন মানুষ গ্রেপ্তার হওয়া, এবং এটা খুব স্বাভাবিকভাবে অনেক উদ্বেগ এবং উৎকণ্ঠার বলে মনে করছে। তো জনাব এনামুল রোজা দিব, এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা, তারপর আমি একটু ইব্রাহিম চৌধুরী খোকনের কাছে যাব। ধন্যবাদ। এই 500 চেয়েও বেশি আপনার অ্যাপার্টমেন্ট যদি অবৈধভাবে কেউ দখল করে থাকে, সেখানে 81 জন গ্রেফতার হলে তো কম হয়েছে। আমেরিকার যেই আইনের শাসন আছে সেই হিসাব করলে এই দীর্ঘ সময়ের মধ্যে গ্রেফতারের সংখ্যা আরও অনেক বেশি হওয়া দরকার ছিল। কারণ এখানে তো আইন অমান্য করে বাড়ি দখল, জবরদখলের তো সুযোগ এই দেশে নাই। এই দেশটা এরকমই সার্ভিলেন্সের ভেতরে থাকে যে একটা দেশে 500-র মতো বাড়ি আপনার 2-1 বছরের মধ্যে দখল করে ফেলবে কিছু অবৈধ জবরদখলকারী, আর সেটার জন্য মাত্র 81 জন গ্রেফতার হওয়াটাকে আমি খুব কম বলে মনে করি। আমি মনে করি 500টা অ্যাপার্টমেন্টের জন্য 500 জনকেই অন্তত গ্রেফতার করা দরকার ছিল। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। জি, অনেক শুনেন আরিফ, আমার কথাবার্তা শুনে আপনি খুশি হবেন না। শুনেন, এগুলা ডেমোক্রেট সোসাইটির মানে ডেমোক্রেট সিটি গুলার এটা একটা স্বাভাবিক চিত্র। আপনি এটার তো সরকারি হিসাবটা আপনি পাইছেন, আপনি যদি মানে বেসরকারি হিসাবটা পাবেন, কত ধরনের অবৈধ দখলের কারণে বেসরকারি মালিকানাধীন আপনার যদি একটা বাড়ি থেকে ভাড়া দেন, কত ভাড়াটিয়া মানে 1 বছর উকিল নোটিশ, জজের অর্ডার, এইসবের পরেও উনি অবৈধভাবে বসবাস করতেছেন। এদেরকে উচ্ছেদের বিবরণ, এদেরকে গ্রেফতারের বিবরণ সরকারিভাবে তো আসে না। এখন যেহেতু ওই যে হাউজিং নিয়ে কথাবার্তা হচ্ছে, মামদানি প্রশাসন এই জিনিসটা প্রকাশ করেছেন, মানে সে অবৈধভাবে কেন থাকবে? ফ্লোরিডা পারবে, পেনসিলভেনিয়া পারবে না। ইলিগেলি মানে সরকারি সম্পত্তি কেন দখল করে থাকবে? এইটা যেহেতু নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটের আবাসন নীতি, এই আবাসন নীতির সুযোগ গ্রহণ করে তারা ওভারস্টে করে, এবং আপনি যখন নির্বাচনের সময় মানে বলবেন যে আমরা সকলের জন্য বাসস্থানের নিশ্চয়তা করব, সে তো আর শেল্টারে যাবে না। তো আইন শৃঙ্খলা যদি একদিনের জন্য ভায়োলেশন হয়, তাকে কেন গ্রেফতার করেন না? আজকে ধীরে ধীরে জমে উঠেছে, দেখেন কেউ 10 বছর 12 বছর, কেউ 20 বছর থেকে আছে, এবং এটা খালি সরকারি হিসাব পেয়েছেন। আমি মনে করি এরা কয়েক হাজার মানে বাড়িঘর পাইবেন। এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির আপনি খোঁজ দেন, অনেক বাংলাদেশি কমিউনিটির লোকজনের যাদের একাধিক বাড়িঘর আছে ভাড়া দেয়, তাদের ওই ভাড়া বাড়িটা জবরদখল করে আছে, বেআইনি ভাবে আছে।
মানে মানে একটা আইন অমান্য করে আসে, আদালতের নির্দেশ অমান্য করে আসছে, এদের তো উচ্ছেদ করতে পারতেছে না, এদের গ্রেফতার করে এদের বিতাড়ন করার জন্য নগর প্রশাসন বা রাজ্য প্রশাসন এগিয়ে আসতেছে না। তো এটা খুবই দুঃখজনক এবং এটা নিয়ে রাজনীতি হয় বা কিন্তু প্রকৃত সমস্যার কোনো সমাধান হয় না। আমরা নিউ ইয়র্ক স্টেটের অনেক বিষয় সংস্কার চাই, আইন কানুন এগুলোর ভাড়াটিয়া মানে এবং এই যে বিশেষ করে আবাসন খাতের যে আইনের, এটারও একটা যুগোপযোগী সংস্কার দরকার বলে আমি মনে করি। জি, আপনারা দুজনই থাকেন, আমি বাংলাদেশ প্রসঙ্গে আপনাদের কিছু পর্যবেক্ষণের কথা শুনবো। বাংলাদেশের ইস্যু নিয়ে দুটো বার্নিং ইস্যু আছে। এখন আমরা একটু যাব জনাব মাহবুব রশিদ আপনার কাছে যাওয়ার আগে আমি যে বিষয়টি, অনেক দর্শক সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্টস করছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আমরা সেখান থেকে কিছুটা প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করব। অনেকে মন্তব্য করেছেন যে নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রালে যে ঘটনাটি ঘটেছে, যে ছুরি নিয়ে 3 জনকে আহত করেছে, কিংবা কলেজ পয়েন্টে যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে, যারা গুলি করে পালিয়ে গেছে, এদের মধ্যে থেকে কেউ কোনো বাংলাদেশি আছে কিনা। আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা বলতে চাই যে সেন্ট্রাল পয়েন্টে যে মানে ছুরি নিয়ে আঘাত করেছিল 3 জনকে, যে ছুরি নিয়ে আঘাত করেছে সেও বাংলাদেশি না, যারা আহত হয়েছে তারাও বাংলাদেশি না। আমরা বার্নিং যেহেতু পয়েন্ট, দুটো বড় ঘটনা, এই জন্যই সংবাদটি দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের জনাব নাজমুল আহসান ভাইও ঘটনাটি বলার চেষ্টা করেছে। তো এখন আমি জনাব মাহবুব রশিদ আপনার কাছে যাব, যে আপনি তো এই ইভেন্টগুলো দেখেছেন, তো এই যে এই চলাচলে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল, তো আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? কারণ তথ্যগুলো তো আপনার কাছে আছে, আপনি সেটা কাভারেজও করেছেন। তো মানুষের ভিতরে এই ধরনের ঘটনার পর আতঙ্ক কতটুকু ছড়িয়েছে বা ছড়াবে কাল বা পরশু, এইগুলো নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আরিফ ভাই। আজকে যেহেতু আমি টাইম স্কোয়ারে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান কভার করেছিলাম, তো তবে সেখানে আমি কোন রকম মানুষের গ্র্যান্ড ওইখানে ট্রেন চলাচলে অস্বাভাবিকতা আমি পাইনি। আমি যে টাইম স্কোয়ারে যে মঙ্গল শোভাযাত্রা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে একটু আপনাদেরকে অবহিত করি। প্রায় আপনার দুপুরে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখের মাধ্যমে সূচিত হয়েছে। তারপরে আপনার বিভিন্ন লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের সঙ্গীত অনুষ্ঠান এবং বিকেলের দিকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং প্রচুর পরিমাণ দর্শক এবং বাঙালিরা, বিশেষ করে নারীরা শাড়ি পরিহিত ভাবে যে বৈশাখ যেভাবে উদযাপিত হয় বাংলাদেশ সহ এবং সেই আমেজটা আমরা লক্ষ্য করেছি। এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং পুরো অনুষ্ঠান, এই যে নৃত্য, পুরো অনুষ্ঠানটা মনোমুগ্ধকর অবস্থায় ছিল। মানুষ ওখানে এসে, বিশেষ করে টাইম স্কোয়ারকে আজকে মনে হয়েছে একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের কৃষ্টি সবকিছু সেখানে ছিল এবং একটা প্রাণের টান ছিল সবার মধ্যে। কিছুটা ঠান্ডা ছিল, তারপরে মানুষ এসেছে, প্রচুর পরিমাণ মানুষ এসে যারা সেখানে পারফর্ম করেছে, নৃত্য পরিবেশন করছে, তারাও খুব খুশি। এখানে যারা দেখতে আসছে, যারা পারফর্ম করছে, সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ আমি লক্ষ্য করেছি এবং একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং সমাজের সর্বস্ত মানুষ উপস্থিত হয়েছে এবং একটা প্রাণবন্দর। এখনো পর্যন্ত অনুষ্ঠান চলবে রাত 10টা পর্যন্ত এবং আগামীকাল ঠিক একই অনুষ্ঠান ডাইভার্সিটি প্লাজায় এনআরবি গ্লোবাল মুক্তধারা যারা, বিশ্বজিৎ দাস যারা আয়োজন করতেছে, তারা সেটা আবার সেখানে আয়োজন করে। পাশাপাশি নিউ ইয়র্কে আগামীকালও টাইম স্কোয়ারে অন্য একটা গ্রুপ বর্ষবরণ করবে। আসলে মূলত এই পয়লা বৈশাখে বর্ষবরণটা শুধুমাত্র বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক না, মানুষ পারিবারিকভাবে এবং বিভিন্ন গোত্রভাবে সাধারণ কয়েকজন মিলে এই উৎসবটা চলে। আর আপনি জানেন, আপনারও বিভিন্ন দাওয়াত আছে, এই উৎসবগুলো চলছে। পাশাপাশি আমি ওই যে সরকারি আবাসন নিয়ে যে দখলের নিয়ে যে প্রসঙ্গটা আসলো, সে ব্যাপারে আমার কিছু এই প্রসঙ্গে মূলত দখলটা হয়েছে নিয়মিত আপনার পরিদর্শন করা হয় না এবং অনেক ফ্ল্যাট বা সরকারি বাসভবন সংস্কার করা হয় না, যার কারণে সেখানে অবৈধ একটা দখলদার সৃষ্টি হয়েছে। সেখানে ফ্ল্যাটে অস্ত্র, মাদক সংক্রান্ত অপরাধ, এমনকি গ্যাং গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ সুপারিশ করছে খালি ফ্ল্যাটগুলা নিয়মিত পরিদর্শন করতে এবং চাবি সিস্টেমের একটা ব্যাপার আছে, ওইটাও পরিবর্তন করতে। তবে কর্তৃপক্ষ এর মধ্যে প্রায় অনেকগুলা বাসা পুনরুদ্ধার করেছে। তবে সবচেয়ে বড় কথা হলো, সরকারি আবাসনের জন্য অপেক্ষমান তালিকায় প্রায় 1,65,000 পরিবার কিন্তু এখন অপেক্ষমান তালিকায় রয়েছে। এই ফ্ল্যাটটা দখল শুধু অপরাধ নয়,
এই ফ্ল্যাটের সাথে আবাসন সংকটের একটা বড় কারণ রয়েছে, কারণ বিপুল পরিমাণ মানুষ অপেক্ষমান সরকারি বাসার জন্য অপেক্ষমান তালিকায় আছে। সুতরাং এই দখল মুক্ত হলে এই মানুষগুলোর কিছুটা লাঘব হবে। পাশাপাশি আমি যেহেতু মেয়র মামদানির গতকাল 100 দিন পূর্ণ হলো, যেহেতু উনি নভেম্বর মাসে শপথ নেওয়ার পর 2026 সালের 1 জানুয়ারি শপথ নিয়েছে, নভেম্বর মাসে নির্বাচন করার পর গতকাল 100 দিন পূর্ণ হয়েছে। আমি গতকালকে বাঙালি কমিউনিটির সাথে বিভিন্নদের সঙ্গে আলাপ করেছিলাম, তারা ঠিক একই মেয়রের মিশ্র প্রতিক্রিয়া, যে হ্যাঁ ওনার অনেকগুলো কাজ প্রশংসনীয়, আবার কিছু কিছু কাজের ব্যাপারে ওনাদের বিশেষ করে আপনার রোড রাস্তা সংস্কার, গর্ত, তারপরে আবার বিশেষ করে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের, বিশেষ করে যারা ছোটখাটো ক্ষুদ্র বাড়িওয়ালা, তাদেরও বিভিন্ন অভিযোগ আছে। মেয়রের কাছে ওনারা আহ্বান জানাইছে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার সাথে যৌথভাবে সমন্বয় করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া। এবং পাশাপাশি অন্যান্য কমিটিতে বা বিভিন্ন জায়গায় দেখা গেছে মেয়র মামদানির কিছু কিছু কাজ হয়তো মানুষ পছন্দ করতেছে, যেমন বাসের গতি বাড়ানোর প্রকল্পগুলো পুনরায় চালু করছে, ডেলিভারি কর্মীদের সিটি হলে থাকার একটা ব্যবস্থা করেছে, বন্দীদের জন্য নতুন চিকিৎসা কেন্দ্র চালু করেছে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় বিশেষ করে বিক্ষোভ দমনে নিয়োজিত কঠোর দমন নীতির জন্য পরিচিত একটি পুলিশ ইউনিটকে বিলুপ্তির উনি প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ব্যাপারে আসলে মেয়র এখনো কোনো কথাবার্তা বলেননি। তবে এই শীতকালে যে দুটো ঝড়ের কবলে নিউ ইয়র্ক পড়েছে, প্রথম ঝড়ের কারণে মেয়র মামদানির ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ, প্রায় 20 জনের প্রথম মানুষ মারা গেছে। কিন্তু এর সপ্তাহখানেক পরে যে তুষার ঝড় হয়েছে, সেখানে উনি সেই তুষার ঝড়টা আগের ঝড় থেকে শিক্ষা নিয়ে সেই তুষার ঝড়টা খাপ খাওয়ানোর জন্য অনেক কিছু চেষ্টা করছেন, সেটাও প্রশংসনীয় হয়েছে। খুব তাড়াতাড়ি তুষার পরিষ্কার করার চেষ্টা করেছেন, তারপরে অ্যাম্বুলেন্স পাঠানো, জরুরি আশ্রয় সেবা খোলা, তারপরে যারা গৃহহীন তাদের একটা ব্যবস্থা করার জন্য উনি ওই প্রশংসাগুলো আবার মানুষের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। মূলত মেয়র মামদানি এই যে ফেডারেল বাজেট, ওনার যে $12 মিলিয়ন সেটা কমে এখন $7 মিলিয়ন এসেছে, পরে রাষ্ট্রীয় সহায়তা $5.4 মিলিয়ন নেমে এসেছে। এই কারণে মেয়রের এই ফেডারেল বাজেটের কারণে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। তবে তিনি সম্পত্তি করের 9% যে বাড়ানোর হুমকি দিয়েছে, যেটা কার্যকর করা মেয়রের জন্য খুবই কঠিন হবে। এবং এটাই মেয়রকে বিভিন্ন সমস্যার দিকে ধাবিত করছে। তবে বাঙালি কমিউনিটি এত কিছুর পরও মেয়র মামদানির উপর তাদের সমর্থন, বিশেষ করে একজন মুসলিম এবং এশিয়ান হিসাবে তাদের সমর্থন, এবং তারা বলতে 100 দিন খুব বেশি দিন নয়, সামনে আরো সুযোগ আছে, সময় আছে, মেয়র মামদানি সেটা কাটিয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একই সাথে এত তথ্য দিয়ে এই মুহূর্তে যারা দর্শক আছেন, আমার মনে হয় যে তথ্য যত বেশি সমৃদ্ধ হয় তত বেশি অনুষ্ঠান প্রাণবন্ত হয়। আপনাকে ধন্যবাদ। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, এনামুর রেজা দীপু, আপনাকে বাংলাদেশের সবচেয়ে বার্নিং দুটো ইস্যু নিয়ে আপনাদের সামনে এখন আমি আসব। বাংলাদেশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, মানবাধিকার সংস্থা, আপনি জানেন, শনিবার এক বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বলা হয়েছে 3 মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে 36 জন, এবং এর মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছে, উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণে গণপিটুনিতে নিহত হয়েছেন 49 জন, এবং একই সময়ে বিভিন্ন ধরনের সহিংসতায় 670 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন, এরকম একটি তথ্য তারা প্রকাশ করেছে। তো নিঃসন্দেহে এটা প্রতিটি বাংলাদেশের গণমাধ্যম খুব গুরুত্ব সহকারে প্রিন্ট করেছে, এবং আমার মনে হয় আপনারা এই বিষয় নিয়ে কথা বলবেন। পাশাপাশি কুষ্টিয়ার দৌলতপুরে আপনি জানেন যে এক ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, এবং সেখানে দরবারে ঢুকে একজন পীরকে স্থানীয়দের মতে, স্থানীয় ভাষায় যেটা আমরা সংবাদ পেয়েছি, তাকে মেরে ফেলা হয়েছে। এই দুটো বিষয় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং এনামুর রেজা দীপু, এই দুটো বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য শুনে আমরা অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করব। দীপু বলেন আগে। আপনি বলেন। না, আমি ছোট করে বলি। প্রথম হচ্ছে যে মানে এই যে কুষ্টিয়ায় মানে পীরের উপর হামলা করে, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে দেখা যাচ্ছে যে কিছু কিছু মহল ধর্মীয় কারণে সুফিবাদ বা এই ধরনের চর্চা যারা করে তাদের উপর হামলা করে। এখন এই সমস্ত হামলার পিছনে মানে কারা মদত দেয়, কোন রাজনৈতিক দলের মদত আছে কিনা, এবং দেশের রাজনৈতিক মানে সহিংসতা এটা
এটা চলমান একটা প্রক্রিয়া। রাজনীতির বাইরে আমাদের মানে অপঘাত, অপমৃত্যুর এই সমস্ত ঘটনা আছে, সহিংসতা, আর দলে দলে মারামারি, এটা লেগেই আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করতে এই সরকার এখনো সক্ষম হয় নাই। আমি যেমন আমি যে সিলেট শহর থেকে আসা, সেই শহর ধরে নেওয়া হয়তো শান্তির শহর, এখানে এখন চিন্তায় বেড়ে গেছে। এখন বিএনপি সরকার কি আসিয়া মানে নতুন প্রধানমন্ত্রী বলছে নাকি যে সবাই চিন্তাই করো? উনার কি কোনো আন্তরিকতার অভাব আছে? নিশ্চয়ই নাই। কিন্তু আমাদের দেশে যে ধারাবাহিক ভাবে যে রাজনৈতিক ঘটনাক্রম ঘটে আসছে, এরপরে যে শক্ত হাতে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা, আমাদের পুলিশ, আমাদের স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নাগরিককে এগিয়ে আসা, এইসব কাজগুলো খুব শক্তভাবে হচ্ছে বলে আমি মনে করি না। কিন্তু মানুষের এই হিসাব নিকাশ যেটা, এটা কতটা সঠিক এটা আমি জানি না। মানে এই সমস্ত হিসাব নিকাশ বাইরে হয়, কিন্তু এই হিসাব নিকাশের মানে খুব বেশি কম বেশি হবে না। এই ধরনের ঘটনা প্রায় ঘটতেছে বাংলাদেশে এবং মানুষের মৃত্যু হচ্ছে। আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা বড় বড় ঘটনা বলি, রাজনীতি কে আসবেন, কে দেশ চালাবেন, কে ভারত থেকে দেশ চালাইতেছেন, কে দেশকে নিয়ে পাকিস্তান নিয়ে যাবেন। আমাদের মৌলিক বিষয় যেটা, আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন, যেই ক্ষমতায় থাকুন, আমাদের সাধারণ মানুষ যেন অপমৃত্যুর শিকার না হয়। একজন তার বিশ্বাস অনুযায়ী পীর ফকিরের কাজ করবেন, তার উপর যেন হামলা না হয়। একজন সংখ্যালঘুর উপর যেন হামলা না হয়। একজন মানুষ সে ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাসের কারণে যেন কারোর প্রতি হামলা না হয়। এই ন্যূনতম বিষয়টা যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে রাষ্ট্র পরিচালনা যারা থাকবেন এর দায়টা তাদের উপরই পড়ে। এটাই বলে আমার কথা শেষ করলাম। দীপু। ধন্যবাদ ইমরান ভাই। আমি এর ঘটনাটার সম্বন্ধে আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যেটা আপনার কুষ্টিয়ার ফিলিপনগরে ঘটেছে। সেখানে এই পীরের বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল এবং এর আগে অনেকদিন সে কারাগারে ছিল। সে মানে ধর্মের অপব্যাখ্যা করত এবং এমন জঘন্য কিছু কথাবার্তা বলতো যেগুলির জন্য জনমত তার বিরুদ্ধে ছিল। আমার বক্তব্য হচ্ছে সে তার অনেক অপরাধ থাকতে পারে, কিন্তু যেই আমরা বাংলাদেশে দেখলাম প্রায় 200-র মতো মাজার ভাঙা হলো, সেগুলিতে কিন্তু এই ধরনের অভিযোগ ছিল না। ওই যে মবের একটা কালচার, যে কোনো জায়গায় যা কারোর বিরুদ্ধে কোনো কিছু উঠলেই ওইখানে স্থলের লোকজন দল বেঁধে চলে যাবে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাত তুলে নেবে। আমার প্রশ্ন হচ্ছে কুষ্টিয়ার পুলিশ কি করেছিল? এবং এটা তো হুট করেই হয় নাই। একটি ঘটনা সংঘটিত হইতে যে সময় লাগে, এই সময়ের মধ্যে পুলিশ কেন আসলো না? একটা লোককে তার এই সকল মাজারের ভিতরে পিটিয়ে একবারে মেরে ফেললো, তাকে হসপিটালে নেওয়া গেল, মানে মৃত হিসেবে নিয়ে গেল। এই জায়গাগুলিতে পুলিশের অনেক গাফিলতি আছে এবং পুলিশ সেই জায়গায় মানে যাদের সক্ষমতার পরিচয় দিতে পারে নাই। তার পেছনে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল কিনা জানি না, তবে আমাদের দেশে এই ধরনের ঘটনার পেছনে কোনো না কোনো রাজনৈতিক রং থাকে, রাজনৈতিক লোকজনের মদত থাকে। তো এটা দুঃখজনক এবং এটা নিয়ে কতটা এই মাজার এরকম ভাঙা হলো সেটা জানি না। তবে এই সরকার তার এই প্রথম 45 দিনে একটা কাজ যেটা করতে পারতেন, সেটা হচ্ছে বিগত সময়ে সংঘটিত বড় বড় মবের ঘটনা যেগুলি নিয়ে একটা হয়তো কমিশন করতে পারতেন, বা অন্তত 5-10টা মবের ঘটনাকে বিশেষভাবে তদন্ত করে তাদের দোষীদেরকে উনি গ্রেফতার করার মধ্যে একটা মেসেজ দিতে পারতেন সমাজকে। এখন কিন্তু সেই জিনিসটার খুবই অভাব। মানে নতুন সরকার আসছে, ইব্রাহিম ভাই যে কথা বলছে আমি এটাও এইভাবেই বলতে চাই, প্রধানমন্ত্রী বলে দেন নাই যে আপনি যে বাজারে ইয়ে করেন। এই আমরা অনেক ঘটনা এখন এই ফেসবুকের সুবাদে দেখতে পাই, আপনার যেখানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে সেখানে মানুষ অস্থির হচ্ছে, সেখানে পুলিশের উপর হামলা হচ্ছে, দলে দলে লেগে যাচ্ছে, মারামারি, ভাঙা হচ্ছে। তো সব জায়গাতেই এই জিনিসগুলি একটু কঠোর হস্তে, এবং আমি মনে করি যে যারা যে দল এখন ক্ষমতা আছেন তাদেরও একটু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আমরা জানি পুলিশের এখনো সেইভাবে মনোবল ফিরে আসে নাই, বা পুলিশের সংখ্যা নতুন করে বা এই জায়গাটায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেভাবে নিয়ন্ত্রণ করা যেত সেই জায়গাটায় অনেক খামতি আছে। কিন্তু দলের অনেক বেশি দায়িত্ব আছে, দলের লোকজনও যদি এগুলোর সাথে জড়িত হয়ে যায় তখন কিন্তু সমস্যাটা আরো প্রকট হয়। আমরা আশা করবো অন্তত সরকার এবং দলের লোকজন সে ব্যাপারে অন্তত আরো সচেতন ভূমিকা পালন করবে। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা টাইম টেলিভিশন দেখছেন, আপনাদেরকে সর্বশেষ একটি আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব এখন আমি এই আপডেট নিউজ দেবার পর আমাদের সম্মানিত প্যানেলে যারা আছেন তারা মন্তব্য করবেন, কারণ একটু বার্নিং ইনফরমেশন আমি এখন দেবার চেষ্টা করব। বিবিসি একটি রিপোর্ট করেছে, আমি লাইভ দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন 21 ঘন্টা আলোচনার পরেও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
অর্থাৎ 21 ঘন্টা আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতায় তারা পৌঁছাতে পারেনি। এই উনি আরো বলেছেন, এটা বিবিসির রিপোর্টে যেটা লেখা আছে, যে সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এইটা আমি নিউজটি দেখে আমি সেটাই বলার চেষ্টা করছি। এবং ঐতিহাসিক আলোচনার পর সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যেটা কি কিছুক্ষণ আগেও জনাব হাসান ফেরদৌস বলেছে যে জেডি ভ্যান্সকে উনি মনিটরিং করছেন এবং সর্বশেষ আপডেটটা কি হতে পারে। তো এই যে এরকম একটি বার্নিং তথ্য সামনে চলে আসলো যে 21 ঘন্টা আলোচনার পরেও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি এবং সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়া পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এই বিষয়ে কি বলার আছে আপনাদের এখন যারা প্যানেলে আছেন? জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আবার আমাকে বলতেছেন, আমি শুনেন, এগুলা এগুলা এইটাকে আমি রাজনৈতিক ভাবে একটা বক্তব্য মনে করি। যখনই এই আলোচনা হচ্ছে, মানে আলোচনা ভেঙে যায় না, সুতরাং এইটা জেডি ভ্যান্সের একটা রাজনৈতিক চাপ এবং এটাকে রাজনৈতিক ভাবে দেখতে হবে। আনটিল ইট ইজ ব্রোকেন, আমরা ব্রোকেন বলবো না। এটা এই বক্তব্যের মধ্য দিয়ে ইরানের উপর অথবা যারা আলোচনা করতেছেন তাদের জন্য একটা রাজনৈতিক চাপ, অথবা যারা আমরা শুনতেছি তাদের জন্য একটা চমকপ্রদ বার্তা কালকে নিয়ে আসবেন যে আমরা এই পরের 4 ঘন্টা এটা মানে শেষ করে ফেলছি। সুতরাং এই জিনিসটা আমরা আশঙ্কার কথা, আমাদের আনন্দের কিছু নাই যে আমরা মনে করতেছিলাম যে তিনি একটা স্বাভাবিক প্রক্রিয়া বলবেন যে আলোচনা অগ্রগতি হচ্ছে, যেমন আমরা সাধারণত যে সমস্ত ডিপ্লোম্যাটিক ভাষাগুলো শুনি। কিন্তু আমেরিকার লিডারশিপ ইজ টোটালি ডিফারেন্ট। আমি মনে করি এই জেডি ভ্যান্সের এই বক্তব্যের একটা রাজনৈতিক তাৎপর্য আছে, যে রাজনৈতিক তাৎপর্য কারো না কারো উপর প্রেসার, জন আকাঙ্ক্ষাকে এক জায়গায় রেখে তারপরে অন্য কোনো ঘোষণা আসা। সো এই পর্যন্তই আমিও এটা লক্ষ্য রাখবো কি হচ্ছে, বাট আমিও একটা অনুমান নির্ভর কথা বললাম বিষয়, বাট মানে স্বাভাবিক করতে এটা সুখবর না, কিন্তু আমি আবার এটা একটা দুঃসংবাদ হিসেবে দেখতে চাই না। জি জনাব এনামুর রাজা দীপু। ধন্যবাদ আরিফ। আমিও এটা মনে করি আলোচনার দরজা যেহেতু খুলেছে, সেটা পাকিস্তানের আলোচনা যদি ব্যর্থ হয়, এটা অন্য কোথাও আলোচনা হতে পারে, অথবা অন্য আমেরিকাতে আলোচনা হতে পারে, বা অন্য তৃতীয় কোনো জায়গায় নতুন করে হতে পারে, এখানেও আলোচনা হতে পারে। যেই কথাটা বলেছে পাকিস্তান ছাড়বেন, এর ভিতর দিয়ে ইরানি কর্তৃপক্ষকে যে চাপ দেওয়ারও একটা মানসিকতার বিষয় থাকতে পারে। এবং আমরা জানি 21 ঘন্টা যেহেতু একটি আলোচনা কন্টিনিউ করেছে, এটা একেবারেই ভেঙে গেছে এই কথা কিন্তু বলেন নাই। তো সেটা আমি মনে করি যে এই আলোচনা পাকিস্তান থেকেই হয়তো একটা সুফল আসতে পারে। নাও যদি পাকিস্তান থেকে আসে, তাহলে এই আলোচনাটা কন্টিনিউ করবে অন্য কোথাও তৃতীয় কোনো ভেন্যুতে, এটা আমি অন্তত আশা করি। আর এই আলোচনা ভেঙে গেছে এরকম মনে করে যদি আমেরিকা কর্তৃপক্ষ, ইসরায়েল মনে করে যে ইরানকে এখন টুটি চেপে ধরবে, এইটা হবে আরো মর্মান্তিক একটা বিষয়। কারণ সবাই এখন, যেহেতু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানে গেছেন, পাকিস্তানকে মধ্যস্থতার দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই জায়গায় সবাই একটা পজিটিভ নিউজ আশা করছেন। এই ক্ষেত্রে অনেকগুলি দাবি দেওয়া আছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো দাবি দেওয়া অমীমাংসিত থাকতে পারে, কিন্তু একেবারেই আলোচনা ভেঙে গেলে এটা বিপজ্জনক হবে সারা বিশ্বের জন্য, বিশেষ করে আমেরিকার জন্য। ধন্যবাদ। আমরাও সবসময় দর্শকদের সাথে টাচে থেকে সর্বশেষ আপডেট নিউজগুলো দেবার চেষ্টা করেছি। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব এনামুর রাজা দীপু, জনাব হাসান ফেরদৌস, জনাব মাহবুব রশিদ, যারা যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই টাইম এক্সক্লুসিভ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ। 30তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার ও কালচারাল শো 2026 25 ও 26 এপ্রিল।